প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আয়োজিত এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তরের মাধ্যমে এই যে সারা পৃথিবী জুড়ে একটা অতিমারি চলছে, এই পরিস্থিতিতে দীর্ঘ সেই মার্চ মাস থেকে তোমাদের সঙ্গে আমাদের সরাসরি দেখা নেই। খুব একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ, তোমরা বাড়িতে অনেক কষ্টের মধ্যেই আছো। সরাসরি আমরা তোমাদেরকে ক্লাসে পাচ্ছি না, এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। কিন্তু আমরা যেহেতু শিক্ষক এবং তোমরা ছাত্র, এটা মাথায় রাখতে হবে, আমাদেরকে কিন্তু যত প্রতিকূলতাই আসুক না কেন পরিস্থিতির মোকাবিলা করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। তাই আজকে আমি সাধুবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে, সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরকে এবং আমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তরকে। আজকে আমি তোমাদেরকে একটি বাংলা বিষয়ের ক্লাস নেব। আমি নুরুল হক, আমি সহকারী প্রধান শিক্ষক, উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসার আমি বাংলা বিষয়ের শিক্ষক। আজকে তোমাদেরকে আমি অস্ত্রের বিরুদ্ধে গান দশম শ্রেণীর এই ক্লাসটি আমি তোমাদের নেব। আশা করি এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের সরাসরি ক্লাস করে যে যেভাবে তোমরা উপকৃত হতে সামান্য হলেও তোমাদের উপকারে আসবে, সেই আশা রেখে তোমাদের সামনে আমি এই ক্লাসটি পরিবেশন করছি। তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি শুনবে এবং আমি ক্লাসের শেষে কিছু তোমাদের হোমওয়ার্ক অর্থাৎ বাড়িতে কিছু কাজ দেব, সেগুলো তোমরা যথাযথভাবে করার একটু চেষ্টা করবে। শুরু করা যাক আমাদের আজকের কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। আমি বোর্ডে লিখেছি, তোমরা একটু দেখে নাও। এই কবিতাটি জয় গোস্বামীর লেখা। জয় গোস্বামী তোমরা নাম নিশ্চয়ই শুনেছ, অত্যন্ত বিখ্যাত এবং বর্তমান যুগের একজন অন্যতম খ্যাতমান প্রথিতযশা রোমান্টিক কবি তিনি। এখনও তিনি সৌভাগ্যের বিষয়ে যে জীবিত আছেন। উনি 1954 সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার জন্ম কলকাতাতে হলেও আমরা কবি পরিচিতিতে খুব সামান্যভাবে একটুখানি জেনে নেব যে তার কবি পরিচয়ে আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব সংক্ষেপে আমরা একটু জেনে নেব, কারণ এটা আমাদের পড়াতে গেলে বা পড়তে গেলে কবি সম্পর্কে জেনে নিলে সেই বিষয়ে আমাদের একটা আগ্রহ জন্মায়। এই জয় গোস্বামী তিনি কলকাতাতে জন্মালেও, ওনার জন্মগ্রহণ কলকাতাতে হলেও উনি কিন্তু নদিয়াতে বড় হয়েছেন। নদিয়ার রানাঘাটে তিনি সেখানে বড় হয়ে পড়াশুনো করেছেন। প্রথাগত শিক্ষায় তিনি বেশি দূর এগোতে পারেননি, মাত্র ক্লাস 11 পর্যন্ত অর্থাৎ একাদশ শ্রেণীতে তার পড়াশুনোর সমাপ্তি ঘটে। ওনার বাবা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সক্রিয় রাজনীতি করতেন। কিন্তু কবির বয়স যখন 8 বছর তখন ওনার বাবা মারা যান, পিতৃবিয়োগ হন। ফলে তার মা শিক্ষকতা করে তাকে লালন পালন করেন। 13-14 বছর বয়স থেকেই তিনি কিন্তু কবিতা লেখার প্রতি তার গভীর আগ্রহ প্রকাশ পায়। আমরা তার জেনে নেব যে তিনি কিছু বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলো লিখেছিলেন, সেরকম আমি কয়েকটি নাম তোমাদেরকে বলছি। তোমরা কি কেউ জানো, বলতে পারবে কেউ যে কবি জয় গোস্বামীর দু একটি কবিতার নাম বা
তোমার কাব্যগ্রন্থের নাম? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে মালতীবালা বালিকা বিদ্যালয়, বিভিন্ন জায়গায় তোমরা আবৃত্তিতে শোনো, একটা অত্যন্ত বিখ্যাত কবিতা। আমি কয়েকটি তার কাব্যগ্রন্থের নাম তোমাদের সামনে পরিবেশন করছি। যেমন তিনি লিখেছেন ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ, যেটা 1976 সালে প্রকাশ পায়। জন্ম 1954 আর 1976, তার মানে বুঝতেই পারছো খুব অল্প বয়সেই তিনি কিন্তু তার কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। এছাড়া ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউ পাতা, পাগলি তোমার সঙ্গে, যারা বৃষ্টিতে ভিজেছিল, পাতার পোশাক, এরকম আরও বহু তিনি কাব্যগ্রন্থ লিখেছেন, বহু উপন্যাসও তিনি রচনা করেছেন। আমরা বিস্তারিতভাবে সেই বিষয়ে যাব না, কারণ আমরা আমাদের যে মূল বিষয়, আমাদের যে কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, এটাই আমরা প্রথমে নিবিড় পাঠ এবং বিভিন্ন পর্যালোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু এটা বোঝার চেষ্টা করব। দেখো, এখানে এই যে কবিতার মধ্যে আছে যে অস্ত্রের বিরুদ্ধে গান, কবি প্রথমেই বলছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের প্রথমেই কবিতার নিবিড় পাঠটা করলাম। এবারে আমরা ধীরে ধীরে জেনে নেব এই কবিতার মধ্যে দিয়ে কবি আমাদেরকে কি বার্তা দিতে চেয়েছেন, তিনি কি বলতে চেয়েছেন, আজকের এই কবিতার প্রাসঙ্গিকতা কোথায়, আমরা কেন পড়ব এই কবিতা, এর তাৎপর্যটা কি। আমার পড়ার মধ্য দিয়ে নিশ্চয়ই তোমরা খুব অল্প হলেও উপলব্ধি করেছো। এরপর আমি তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যার মধ্য দিয়ে কবিতাটা বোঝাবার চেষ্টা করছি। কবি প্রথমেই বলছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কবি অস্ত্রের কথা বলছেন, অস্ত্র ফেলে দেওয়ার কথা বলছেন, পায়ে রাখার কথা বলছেন। এবং কেন তিনি বলছেন যে অস্ত্র ফেলো, কেন বলছেন? আমরা জানি যে অস্ত্র একটা দেশের যে প্রতিরক্ষার জন্য ব্যবহার করছি, এবং পৃথিবীর অনেক সাম্রাজ্যবাদী শক্তি আছে, বিভিন্ন সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ দাঙ্গাবাজ দেশ আছে, তারা অস্ত্রকে হাতিয়ার করে দুর্বল দেশকে কিন্তু শাসন করার চেষ্টা করে, দুর্বল দেশের ধন সম্পদকে লুণ্ঠন করার চেষ্টা করে। যুগে যুগে আমরা সেই প্রাচীন ইতিহাস থেকে এটা দেখে আসছি। কিন্তু এই অস্ত্র মানুষের জীবনে ধ্বংসের লীলা ডেকে আনে, এই অস্ত্র জীবনকে শেষ করে দেয়। আমরা পৃথিবীতে অনেক যুদ্ধ দেখেছি। হিরোশিমা নাগাসাকির যে পারমাণবিক বোমা পড়েছিল 1945 সালে, তার যে ভয়াবহ রূপ আজও আমরা কিন্তু স্মরণ করতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন যে যুদ্ধ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ চলে যাচ্ছে,
রক্তাক্ত হচ্ছে মানুষ, সভ্যতা বিনাশ হচ্ছে। আমরা সেই মনুষ্যত্ব, আমরা যেহেতু মানুষ, মনুষ্যত্ব, বিবেক আমাদের প্রধান কিন্তু হাতিয়ার, সেইটাকে যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে কবির মন্ত্র যুদ্ধের বিরুদ্ধে অস্ত্র হিসাবে তুলে ধরতে হবে গানকে। কবি গানকে অস্ত্র হিসাবে তুলে ধরতে চাইছেন। এখানে কবি বলছেন যে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। কবি বলছেন অস্ত্র ফেলে দাও, অস্ত্রের প্রয়োজনীয়তা আর পৃথিবীতে নেই। এই অস্ত্র ধ্বংসের লীলা ডেকে আনছে, মানুষে মানুষকে হিংসার বাতাবরণ তৈরি করছে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করছে। তাই সেই অস্ত্র আজকে আর প্রয়োজন নেই। অস্ত্রের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের গানকে হাতিয়ার করতে হবে। কবি সেই শক্তিতে নিজেকে বলিয়ান করে তুলেছেন। তাই কবি নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে কবি বলতে পারছেন আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। হাজার হাতে পায়ে, এই শব্দের অর্থ কি? হাজার হাতে পায়ে অর্থাৎ একটা দুটো মানুষ নন, কবির সঙ্গে হাজার মানুষ, লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ একত্রিত হয়ে যুদ্ধের বিরুদ্ধে মানুষ সামিল হচ্ছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের পরে মানুষ কিন্তু শান্তির মিছিল বার করে। বড় বড় শহরে রাজপথে লক্ষ লক্ষ মানুষের পায়ে পায়ে, তালে তালে যে শান্তির বাতাবরণ তৈরি করার একটা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ এই যে যুদ্ধ, তার ভয়াবহতা, তার হিংসাত্মক ঘটনা, তার যে ক্ষয়ক্ষতি, এটা মানুষ দেখে আঁতকে ওঠে। এটা স্বার্থপর সুযোগ সন্ধানী মানুষ এইটাকে কাজে লাগিয়ে তাদের স্বার্থকে চরিতার্থ করে। তাই তাদের বিরুদ্ধে কবি বারবার এই অস্ত্রের বিরুদ্ধে গানকে হাতিয়ার করে তিনি উঠে দাঁড়াতে চাইছেন। কবি বলছেন হাত নাড়িয়ে বুলেট তাড়াই। কবি নিজেকে এতটাই আত্মবিশ্বাসী ভাবছেন গানকে অবলম্বন করে যে তিনি বলতে পারছেন যে আমি হাত নাড়িয়ে বুলেটকে তাড়িয়ে দিতে পারছি। বুলেট মানে তোমরা নিশ্চয়ই জানো, বন্দুকের যে গুলি, বন্দুকের যে কার্তুজ, সেটাকে কিন্তু বুলেট বলে। তাই তোমরা কি ভাববে কবি কি সুপারম্যান নাকি? কবি কি সুপারম্যান হয়ে গেছে নাকি? তোমরা তো বিভিন্ন কার্টুনে বা বিভিন্ন সিনেমায় হয়তো দেখেছো যে সুপারম্যানের কত সুপার পাওয়ার। তা কবি কি নিজেকে সুপারম্যান ভাবছেন নাকি? হ্যাঁ, কবি সুপারম্যানই তো। কবির শক্তি গান। আজকের যুগে যুগে কিন্তু গান কিন্তু মানুষের মনে মানবতার জয়গান, মানবতার প্রেরণা, শান্তির বাতাবরণ, সম্প্রীতি, ভালোবাসা, ঐক্য, এইটাকে কিন্তু গানের মাধ্যমে কিন্তু এই পৃথিবী আজও বেঁচে আছে, সভ্যতা বেঁচে আছে, আগামী দিনেও এই গান কিন্তু বেঁচে থাকবে। আজকে আমরা যদি ভারতবর্ষের কথা ভাবি, প্রাচীন ভারতবর্ষে তোমরা সম্রাট অশোকের নাম শুনেছ। মহামতি অশোক, তিনি কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, সেটাকে দেখার পরে তিনি কিন্তু তার যে ধর্ম, তার যে যুদ্ধের যে ভয়াবহতার রূপ দেখে তিনি তার মতকে পরিবর্তন করেছিলেন। তিনি বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গকে অবলম্বন করে, গৌতম বুদ্ধ তোমরা জানো যে বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক, তার মত পথকে অবলম্বন করে তিনি অহিংসা নীতিকে অবলম্বন করে পরবর্তীকালে তিনি দেশ শাসন করেছিলেন। আমরা দেখেছি মিয়া তানসেনের নাম শুনেছি, আমরা কবিরের গান শুনেছি, কবিরের দোহা। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনেছি, নজরুলের গান শুনেছি, লালন ফকিরের গান শুনেছি। প্রত্যেকটা গান কিন্তু মানবতার জয়গান করছে, যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে, মানবতার, সম্প্রীতির, ভালোবাসার, একতার, ধর্মে ধর্মে হানাহানি নয়, মানুষে মানুষে হানাহানি নয়। এর মাধ্যমে আমরা এই পৃথিবীতে একটা
সম্প্রীতি শান্তির আবহাওয়া পরিমণ্ডল তৈরি করার একটা প্রচেষ্টা গানের মধ্য দিয়ে কিন্তু কবিরা করে গেছেন। এবং আজকে কবি জয় গোস্বামীও কিন্তু সেই গানকেই তিনি হাতিয়ার করতে চাইছেন। তাই তিনি একথা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন যে আমি হাত নাড়িয়ে বুলেট তাড়াই। অর্থাৎ তার যে স্বগতোক্তি, উত্তম পুরুষে এই কবিতাটা রচিত, কবি নিজে বলছেন, ইংরাজিতে বলে সলিলোক, গানের বর্ম আজ পড়েছি গায়ে। আজকে যুদ্ধের বর্ম নয়, পড়েছি কি গানের বর্ম। যুদ্ধের বর্ম অর্থাৎ যুদ্ধের যে আবরণ, বুলেট যাতে না ঢুকতে পারে, গুলি যাতে না লাগতে পারে, তার জন্য যারা সৈনিক তারা বর্ম পরে, তার যে শরীরে যাতে আঘাত না লাগে। কিন্তু কবি যুদ্ধের বর্ম নয়, তিনি গানের বর্ম পরেছেন। তার এতটাই আত্মবিশ্বাস যে গানের বর্ম পরলে আমাকে ওই হিংসা, ওই যুদ্ধের যে অস্ত্র আঘাত করতে পারবে না। সেটা তিনি হাত নাড়িয়ে অনায়াসেই কিন্তু সেই বুলেটগুলো বা আজকের যে মারণাস্ত্র বেরিয়েছে, ক্ষেপণাস্ত্র বেরিয়েছে, বড় বড় পারমাণবিক বোমা বেরিয়েছে, সেগুলোর বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন। এটা কবির একান্তই আত্মবিশ্বাস। এরপরে কবি বলছেন দ্বিতীয় প্যারায়, দ্বিতীয় অনুচ্ছেদে কবি বলছেন, গান তো জানি একটা দুটো। কবি গানের এতটাই আত্মবিশ্বাস, গানকে হাতিয়ার করছেন যুদ্ধের বিরুদ্ধে। কিন্তু কবির দুর্বলতা তোমরা বলতে পারো, কবি বেশি গান জানেন না, মাত্র একটা দুটো গান জানেন। একটা দুটো গান অর্থাৎ তিনি গানে ভুবন ভরিয়ে দেব এ ক্ষমতা কিন্তু কবি নেই। বলছেন আমি একটা দুটো মাত্র গান জানি, আঁকড়ে ধরে সে খড়কুটো। অর্থাৎ এই একটা দুটো গানকে অবলম্বন করে খড়কুটোর মতো অবলম্বন করছে। তোমরা জানো যে যখন বন্যা হয়, যখন নদীতে প্রবল স্রোত থাকে, সেই স্রোতের সময় যখন ডুবন্ত মানুষ বা ডুবন্ত কোনো প্রাণী বা জন্তু ভেসে যায়, তখন সে একটা অবলম্বন চায়। সেই অবলম্বনটা সামান্য খড়কুটোও যদি হয়, তাকে আঁকড়ে ধরে বাঁচার একটা প্রচেষ্টা তিনি চালিয়ে যান, বাঁচার প্রেরণা তিনি পাওয়ার চেষ্টা করেন। কিন্তু কবি সেই গানকে এই খড়কুটোর মতোই বেছে নিয়েও এই গানের মধ্য দিয়েই কিন্তু তিনি সারা বিশ্ব জুড়ে মানবতাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তিনি শান্তিকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। কবি বলছেন, রক্ত মুছি শুধু গানের গায়ে। অর্থাৎ তার যে গান, তিনি গানের যে আবরণ পরেছেন, সেই আবরণের মধ্য দিয়ে রক্ত অর্থাৎ যার মধ্যে হিংসা আছে, যার মধ্যে যুদ্ধ আছে, যার মধ্যে দাঙ্গা আছে, যার মধ্যে অবিশ্বাস আছে, সেইটাকে তিনি মুছে নিতে চাইছেন। অর্থাৎ তার গানের এতটাই ক্ষমতা যে সেটা তার শরীরে মুছে যাবে। অর্থাৎ তার নিজের প্রতি এতটাই আত্মবিশ্বাস। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল। গান বাঁধবে সহস্র উপায়। শকুন, চিল এগুলো পাখি, তোমরা জানো। তোমরা হয়তো আরো বলতে পারো যে এই ধরনের অনেক পাখি আছে, হিংস্র পাখি, সেই শকুন, চিল বা বাজ পাখি। এই পাখিগুলো আকাশে, অনেক উঁচু আকাশে ওড়ে, এদের তীক্ষ্ণ দৃষ্টি আছে। এদের লক্ষ্য কি? এদের লক্ষ্য হচ্ছে ভাগাড়ের দিকে। মৃত, গলিত শব বা জন্তু বা দুর্বল প্রাণী যারা, তাদেরকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করার পরে তারা সেখানে এসে সেগুলোকে আক্রমণ করে এবং তারা সে ছিঁড়ে খুবলে খুবলে খায় এগুলো। তাই সেই ছিঁড়ে খুবলে খুবলে খাওয়ার মধ্য দিয়ে এটা কবি বোঝাতে চাইছেন, এটা প্রতীক হিসাবে কবি ব্যবহার করেছেন। এখানে যে চিল এবং শকুন এগুলো হচ্ছে প্রতীক। এর আড়ালে কবি বলতে চাইছেন যে সাম্রাজ্যবাদী আজকের বিভিন্ন পৃথিবীতে অনেক দেশ আছে, সাম্রাজ্যবাদী শক্তি, তারা দুর্বল রাষ্ট্রকে ঠিক চিল শকুনের মতোই
ছিঁড়ে খুবলে খুবলে খেয়ে তাদেরকে একদম দুনিয়া থেকে, পৃথিবী থেকে বিলুপ্ত করার একটা চেষ্টা, তাদের ধন সম্পদ সেটাকে তারা আয়ত্ত করে তাদেরকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে। তাদের যে ধন সম্পদ, যে ভাণ্ডার আছে, সেগুলো কিন্তু দখল করে নেওয়ার চেষ্টা করছে। তাই এর বিরুদ্ধে কবি কিন্তু রুখে দাঁড়াচ্ছেন। এর বিরুদ্ধে কবি কিন্তু গানকে হাতিয়ার করে, এখানে কবি ঠিক একই রকমভাবে এই পাখির, যে চিল শকুনের ঠিক বিপরীত যে পাখি, যারা গানের কথা বলে, সেই কবিকুলের যেরকম শিরোমণি আমরা রবীন্দ্রনাথকে জানি, ঠিক তেমনি পক্ষীকুলের শিরোমণি হচ্ছে কোকিল। কোকিলের গানের মধ্যে একটা সুমিষ্ট কণ্ঠস্বর আছে। কোকিলের যে কুহু তান, যে কুহু কলরব, সেই কলরব কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রেমের বাতাবরণ তৈরি করে। বসন্তের কোকিল, যেটা শীতের পর যখন বসন্ত আসে, সেই কোকিলের যে কণ্ঠস্বর আমাদের মনের মধ্যে একটা প্রেমের উদ্বেল তৈরি করে, একটা ভালোবাসার বাতাবরণ তৈরি করে। তাই কবি সেই চিল শকুনের ঠিক বিপরীত হিসাবে এখানে কোকিলের কথাকে তিনি প্রতিকায়িত করছেন, কোকিলের কথাকে, তার কণ্ঠস্বরকে তুলে ধরছেন। এবং এই কোকিল বেশি নয়, একটা কোকিল। অর্থাৎ কবির এখানেও কিন্তু সেই আত্মবিশ্বাসের সুর আমরা দেখতে পাচ্ছি, যে হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্রের বিরুদ্ধে একটা গানই কিন্তু যথেষ্ট। ঠিক তেমনি এই সহস্র চিল শকুন, এদের বিরুদ্ধে শান্তিকামী মানুষ যদি পৃথিবীতে এগিয়ে আসে, ভালোবাসার জয়গান যদি মানুষ করতে থাকে, তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে তার পিছনে চলে যাবে। আমরা শ্রী চৈতন্যদেবকে দেখেছি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তার যে কীর্তন, সেই কীর্তন তিনি যখন গাইতেন, তখন কিন্তু বেশি লোকজন ছিল না তার পাশে। আস্তে আস্তে তিনি গাইতে গাইতে এতটাই বিভোর হয়ে যাচ্ছেন, তখন মানুষ কিন্তু তার পিছনে এত মানুষ জড়ো হয়ে গেছে, তিনি নিজেই সেটাই জানেন না। এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। এবং এই গান কিন্তু সারা জীবন বেঁচে থাকবে, বেঁচে আছে এবং আগামীতেও থাকবে। তাই সেই কোকিল কিন্তু সেই গান বাঁধবে সহস্র উপায়ে। অর্থাৎ যে কোকিল শুধুমাত্র বার্তাটা দেবে যে যুদ্ধের বিরুদ্ধে এগিয়ে আসুন, ভালোবাসা সম্প্রীতি এই মন্ত্রে আপনারা দীক্ষিত হন, অস্ত্রকে পায়ের তলায় ফেলে দিন, তখন দেখবে একজন মানুষ যদি এগিয়ে আসে, তাহলে ধীরে ধীরে পৃথিবীর শান্তিকামী মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু শান্তিকামী। যারা স্বার্থান্বেষী, তারা মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেয়, হিংসার বাতাবরণ তৈরি করে দেয়, মানুষে মানুষের লড়াই লাগিয়ে দেয়, ধর্মে ধর্মে বিভেদ তৈরি করে দেয়। তাই তখন এইভাবেই কিন্তু তারা সহস্র উপায়ে গান বাঁধতে পারবে, মানুষ এগিয়ে আসতে পারবে। এরপরে তৃতীয় প্যারায় কবি বলছেন, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। কবি অস্ত্র তো এর আগে আমরা রেখে দেওয়ার কথা বলেছিলেন, ফেলে দেওয়ার কথা বলেছিলেন। এবারে কবি কি বলছেন, যে ওটাকে পায়ের তলায় রাখো। পায়ের তলায় রাখে কোন জিনিস? আমাদের সবচেয়ে তুচ্ছ জিনিস, সেইটাই কিন্তু পায়ের তলায় রাখে, সেটা যেন কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে না পারে। তাই কবি সেই অস্ত্রকে পায়ের তলায় ফেলতে বলছেন। বর্ম খুলে দেখো আদুর গায়ে। বর্ম, যে আবরণ, যুদ্ধের আবরণ, সেটাকে খুলে রাখতে বলছে। এবং আদুর গায়ে, আদুর মানে অর্থাৎ খালি গায়ে, নগ্ন গায়ে। গান দাঁড়ালো ঋষি বালক। দেখো এখানে কিন্তু ঋষি বালকের কথা বলা হচ্ছে। আমরা যে পৌরাণিক যুগে, পৌরাণিক সাহিত্যে আমরা দেখেছি যে ঋষি বালক হচ্ছে পবিত্রতার একটা প্রতীক। ঋষি স্বরূপ বালক বা ঋষি রূপ বালক, যে বালক তার মধ্যে কোনো অশান্তি নেই, যার মধ্যে কোনো হিংসা নেই, এই ঋষি বালক হচ্ছে পবিত্রতার প্রতীক, শান্তির প্রতীক। কবি সেই ঋষি বালককে পৃথিবীর এই যুদ্ধ বিগ্রহ অশান্তিকামী যারা মানুষ, তাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন শান্তির বাতাবরণ তৈরি করার জন্য। এখানে বলছে মাথায় গোজা ময়ূর পালক। আমরা জানি যে ময়ূর পালক, এটা কিন্তু শ্রীকৃষ্ণের মাথায় গোজা থাকতো। শ্রীকৃষ্ণ
কৃষ্ণ হচ্ছে প্রেমের প্রতীক, রোমান্টিকতার প্রতীক, ভালোবাসার প্রতীক। সেই কৃষ্ণের মাথায় ময়ূর পালক, তাহলে এখানে ময়ূরের পালকের কথা কেন বলছেন? দেখো, ময়ূর হচ্ছে আবার সৌন্দর্যের প্রতীক। এখানে কবি ঠিক যেরকম চিল শকুনের কথা বলেছেন, ঠিক একই রকম ভাবে এর বিপরীত শব্দ, যেরকম যুদ্ধের বিপরীত শব্দ হচ্ছে মানে যুদ্ধকে প্রতিহত করার জন্য যেরকম গানকে হাতিয়ার করেছেন, ঠিক তেমনি চিল শকুন সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করার জন্য কোকিল, ময়ূর, যেটা গানের প্রতীক, সৌন্দর্যের প্রতীক, এরকম ধরনের পাখিকে কিন্তু প্রতীক রূপে এখানে ব্যবহার করছেন। তাই এখানে কৃষ্ণের কিন্তু একটা রূপকল্প আমরা কল্পনা করতে পারছি। ঋষি বালকের আড়ালে আমরা কৃষ্ণকেই যেন দেখতে পাচ্ছি, যার মাথায় গোজা ময়ূর পালক, যে হচ্ছে সম্প্রীতির, ভালোবাসার এবং রোমান্টিকতার প্রতীক, প্রেমের প্রতীক। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে, দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অস্ত্র ফেলার কথা বলেছেন এবং অস্ত্রকে পায়ের তলায় রাখতে বলেছেন এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, মানবিকতার জয়গান গেয়েছেন। এভাবেই আগামী বিশ্বে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা এগুলো উঠে আসবে। আমি তোমাদের এখানে একটা প্রশ্ন, কি ধরনের প্রশ্ন এখানে আসতে পারে সেটা আমি এখানে তোমাদের তুলে ধরছি। এখানে আমরা কয়েকটি প্রশ্ন, তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা, জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা, সেখানে আমি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি একটা সম্ভাব্য প্রশ্নের তালিকা তোমাদের এখানে দিয়েছি। একটু তোমরা লক্ষ্য করো এবং এগুলো পারলে তোমরা বাড়িতে ট্রাই করো, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটির মান হচ্ছে 1। এখানে 4টে করে অপশান আছে, তোমরা যে কোনো একটা হচ্ছে ঠিক হবে। যেরকম ঋষি বালকের মাথায় কি গোজা, এই যে বনফুল, আমের পাতা, ধানের গোছ, ময়ূর পালক, এটা তোমরা কবিতাটা পড়লে নিশ্চয়ই এর উত্তর পারবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের পরে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটা 1 নম্বরের, কম বেশি 20টি শব্দে এর উত্তর তোমাদের দিতে হবে। এখানে আমি যেরকম একটা প্রশ্ন তোমাদের বলছি যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা এখানে বলা হয়েছে, সেটাও তোমরা কবিতা নিবিড় পাঠের মধ্য দিয়ে আশা করি এর উত্তর দিতে পারবে। এবং এরপরে আমরা তোমাদের দেখা যাচ্ছে 3 নম্বরের কোশ্চেন এখান থেকে আসে, সেটা কম বেশি তোমাদের 60টি শব্দে এর উত্তর দিতে হয়। এরকম এখানে একটা তোমাদের বলছি যেরকম যে মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তাৎপর্য ব্যাখ্যার মধ্য দিয়ে এরকম প্রশ্ন আসতে পারে। আমি এখানে 3টে কোশ্চেন দিয়েছি এবং লাস্ট কোশ্চেন আমি একটা দিয়েছি, যেটা হচ্ছে যে 150 শব্দে রচনাধর্মী প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার ভাববস্তু সংক্ষেপে বিবৃত করো। আশা করি প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আমার এই ক্লাস খুব কাজে লাগবে, কম বেশি হলে কাজে লাগবে, এবং তোমরা বাড়িতে ভালো থেকো, সুস্থ থেকো, মনোযোগ সহকারে পড়াশুনো করো এবং বাইরে অযথা কোনোভাবেই বেরোবে না।